সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। জানাজার জন্য ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসা হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। দুপুর 2টায় জানাজা শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নিতে লোকারণ্য সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউ সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোক আসতে শুরু করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, নানা শ্রেণী পেশার মানুষ এই জানাজায় অংশ নিচ্ছেন। আরও উপস্থিত রয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। জানাজাকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। পুরো এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। আজকে হাদি যখন ছিল তখন আমরা হাদি বুঝতে পারি নাই হাদি আমাদের জন্য কি ছিল। যখন চলে গেছে এখন আমরা বুঝতে পারছি হাদি আমাদের জন্য কি ছিল। জানাজা নয়, আমাদের উচিত তার জানাজার পাশাপাশি তার যে ইনকিলাব মঞ্চ রয়েছে এবং তার যে অন্যান্য স্বপ্নগুলো রয়েছে সেগুলো যেন আমরা পরিপূর্ণভাবে বাস্তব করতে পারি। আমরা চাই যাতে সুষ্ঠুভাবে হাদি ভাইয়ের আমরা এই খুনিকে ধরতে পারি এবং সঠিকভাবে যাতে বিচার করতে পারি, এটা আমাদের প্রত্যাশা। দর্শক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা এবং দাফনের সংবাদ সংগ্রহ করতে বিভিন্ন পয়েন্টে রয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে, সেখান থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান। জানাজা তো 2টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে, সেক্ষেত্রে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি আমাদেরকে জানাবেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কাদেরকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন বা কারা আসার কথা রয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাবেন। দোলা, প্রস্তুতি আসলে অনেক আগেই সম্পূর্ণ হয়েছে। এখন হাজার হাজার মানুষ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে যাচ্ছেন। আমরা এখন রয়েছি মানিক মিয়ার পশ্চিম পাশে এবং এখান থেকে সবাই আসলে মানিক মিয়া এভিনিউর সড়ক ধরে সবাই জাতীয় সংসদ ভবনের যেই জানাজা স্থল রয়েছে সেখান দিকে চলে যাচ্ছে। এবং আমরা এরই মধ্যে দেখেছি যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। এখন সবাই সড়কে অবস্থান করছে এবং সড়কে অবস্থান করেও আসলে এই পুরো সড়কেও জায়গা হবে কিনা এই আশঙ্কা আসলে অনেকে করছেন। এই ওসমান হাদির মরদেহ কিছুক্ষণ পরই এখানে আনা হবে এবং মরদেহ আনার পর আসলে জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর 2টা বাজে এবং 2টা বাজের এই জানাজাকে কেন্দ্র করে পুরো এলাকায় আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে। আমরা সকাল থেকে দেখছি যে এখানে জানাজার প্রস্তুতি গতকাল রাতে আসলে সম্পূর্ণ করা হয়েছে। সকালে শুধু নিরাপত্তা মহড়া দেওয়া হয়েছিল এবং নিরাপত্তা মহড়া দেওয়ার পাশাপাশি আনসার, র্যাব, পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো মানিক মিয়া এভিনিউ এবং জাতীয় সংসদ এলাকা তারা আসলে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আমরা দেখেছি সকাল 10টার পর থেকে মিছিল নিয়ে ছাত্র জনতা জানাজায় অংশ নেওয়ার জন্য আসছেন এবং প্রত্যেকের মুখেই একটাই স্লোগান, হাদিকে যারা হত্যা করেছে, ওসমান হাদি যারা হত্যাকারী তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা এবং হাদির দেখানো পথ, হাদির যে আদর্শ বা হাদি যে কথাগুলো বলে গিয়েছেন সেটাও আসলে অনেকে ধারণ করতে চান এবং সেই দেখানো পথে চলার কথাও কিন্তু আমাদেরকে অনেকে বলেছেন। তবে অনেকেই ঢাকার বাইরে থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আজকে এই ওসমান হাদির জানাজায় অংশ নিতে ছাত্র জনতা এখানে এসেছেন এবং তাদের এই অংশগ্রহণ আসলে একটা ঐতিহাসিক জানাজায় পরিণত হচ্ছে। কারণ স্মরণকালে অনেকে বলছেন স্মরণকালে এত মানুষের সমাগম কোনো জানাজায় তারা আসলে দেখেননি। ওসমান হাদির গত 12 ডিসেম্বর আসলে ওসমান হাদিকে গুলি করা হয় পুরানা পল্টনের কালভার্ট রোডে। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার একটি অস্ত্রোপচার পর ওই দিন রাতেই আসলে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এভার কেয়ার থেকে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হলে গত বৃহস্পতিবার রাতে আসলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর গতকাল অর্থাৎ শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ নিয়ে আসা হয়। সেখানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং কয়েকজন উপদেষ্টা, রাজনৈতিক ব্যক্তিত্বরা তার মরদেহ গ্রহণ করেন এবং সেই মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউশনে। মরদেহ কিছুক্ষণ পরই আসলে এখানে নিয়ে আসা হবে
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। সেই জানাজায় ছাত্র জনতা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সাধারণ মানুষ অংশ নেবে। আমরা দেখছি যে এখনও জনস্রোতে পরিণত হয়েছে হাদির এই জানাজা স্থল, এবং এখানে হাজার হাজার মানুষ দল বেঁধে বেঁধে এখানে জানাজায় অংশ নেওয়ার জন্য আসলে হাদির জানাজায় অংশ নেওয়ার জন্য সবাই আসছেন। জি মহসিন, জানাজার আগে বা পরের আনুষ্ঠানিকতা বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন, এবং এখানে হাদির মরদেহ কতক্ষণ পর্যন্ত রাখা হতে পারে, কারণ তারপর তো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হাদির মরদেহ নেওয়া হবে। এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা, নতুন কোনো তথ্য? এরই মধ্যে সেই স্থান কিন্তু আসলে প্রস্তুত হয়েছে বলেও আমরা জানতে পেরেছি। বর্তমানে আমরা যে স্থানে রয়েছি মানিক মিয়া এভিনিউর পশ্চিম পাশে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন ক্যাম্পাস থেকে বিভিন্ন বিভিন্ন কলেজের ক্যাম্পাস এবং ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকেও কিন্তু সবাই দল বেঁধে আসছেন। এবং আমরা দেখেছি মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, স্কুল শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সব পেশার মানুষের একটা সমাগম কিন্তু এই হাদির জানাজায় ঘটতে যাচ্ছে। এবং নানা পেশার নানা অঞ্চলের মানুষ কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন। কিছুক্ষণ পর আসলে জোহরের নামাজ এখানে আদায় করা হবে। জোহরের নামাজের পর হাদির জানাজার জন্য মরদেহ নিয়ে আসা হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানে জানাজায় অংশ নেবেন রাষ্ট্রের, আমরা যতটুকু জেনেছি যে বেশ কয়েকজন উপদেষ্টা উপস্থিত থাকবেন, প্রধান উপদেষ্টাও এখানে উপস্থিত থাকতে পারেন। আমরা এছাড়া কারা কারা আসলে উপস্থিত থাকবেন সেই তালিকা বা সেই তথ্যটা এখনও আমরা পাইনি, তবে অনেক উপদেষ্টা এখানে উপস্থিত থাকবেন, জানাজায় অংশ নেবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা দেখছি যে হাদির জানাজাকে কেন্দ্র করে সকাল থেকেই এখানে নিরাপত্তা জোরদার ছিল এবং বেশ কয়েকবার নিরাপত্তা মহড়াও দেওয়া হয়েছিল। নিরাপত্তা মহড়া দেওয়ার পাশাপাশি এখানে যারা অংশগ্রহণ জানাজায় আসছেন তাদের অনেককেই কিন্তু আসলে বড় কোনো ব্যাগ নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি, এবং বলা হয়েছে যে এই কিছুক্ষণ আগেই আসলে আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগেই আসলে হাদির মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনার জন্য রওনা হয়েছে। তার মানে কিছুক্ষণ পরই আমরা আসলে দেখতে পাবো যে হাদির মরদেহ এখানে নিয়ে আসা হবে। এবং এরই মধ্যে মানিক মিয়া এভিনিউ এবং জাতীয় সংসদ এলাকা জনস্রোতে পরিণত হয়েছে। এখনও কিন্তু মানুষ আসছে, আর মাত্র কিছুক্ষণই আসলে আর 1 ঘন্টা খানিকের মধ্যে এখানে জানাজা অনুষ্ঠিত হবে। এবং এখানে মানিক মিয়া এভিনিউর 2 পাশের যে সড়ক রয়েছে সেখানেও আসলে জানাজায় অংশ নেবেন যারা দূর দূরান্ত থেকে আসছেন, এবং তাদের এই অংশগ্রহণ একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে বলে আসলে অনেকে মনে করছেন। কারণ স্মরণকালে এত মানুষের অংশগ্রহণে কারো জানাজা, অনেকে বলছেন যে এত মানুষের অংশগ্রহণে স্মরণকালে এত বড় জানাজা আসলে কেউ দেখেননি। তবে জানাজায় অংশ নেওয়ার ক্ষেত্রে আমরা অনেকেই দেখেছি, অনেকে এসে কিন্তু হাদির জন্য কান্নাকাটিও করছেন, বলছেন যে হাদিকে কখনো চোখে দেখেনি, কিন্তু তার কথা শুনে এবং বিভিন্ন তার ভিডিও ক্লিপ দেখে এখনও অশ্রুসিক্ত হচ্ছেন অনেকে। তার যে কথা এবং তার যে আদর্শ, সেই আদর্শে অনেকে অনুপ্রাণিত হয়ে কিন্তু আজকের এই জানাজায় অংশগ্রহণ করতে এসেছেন। কারণ তার সাথে দেখা না হলেও তার কথাকে ভালোবেসে এবং হাদির প্রতি ভালোবাসা দেখিয়ে এখানে হাজার হাজার মানুষ অংশ নিচ্ছেন। এবং ছাত্র থেকে শুরু করে নানা পেশার মানুষ, অনেকেই বলছেন যে তারা দোকানপাট বন্ধ করে আজকে এই জানাজায় অংশ নিতে এসেছেন। অনেকে তার ছুটি নিয়ে, অনেকে যাদের ছুটি ছিল না, চাকরি ছিল, বা তারা সাময়িক ছুটি নিয়ে এখানে জানাজায় অংশগ্রহণ করতে এসেছেন। সাধারণ মানুষের সাথে কথা বলে এইটুকুই জানতে পেরেছি, এবং তারা তাদের প্রতি, হাদির প্রতি যে তাদের ভালোবাসা, সেটাই আসলে বারবার প্রমাণ করছে যে হাদির যে চলে যাওয়া, এটা আসলে কেউ মেনে নিতে পারছে না। এবং দ্রুতই যাতে হাদিকে যারা হত্যা করেছে এবং হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় বিচার করার জন্যই কিন্তু বারবার দাবি উঠছে। দোলা। মহসিন, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনার কাছে আবার ফিরে আসব। দর্শক, যেটি আমরা সহকর্মীর কাছ থেকে শুনছিলাম যে হাদিকে কখনো দেখেনি, কিন্তু তার প্রতি ভালোবাসা থেকেই শেষবারের মতো এক নজর দেখতে এরই মধ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে সড়কটি রয়েছে সেটিও এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যেটি আমাদের সহকর্মীও বলছিলেন, যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে এরই মধ্যে শরীফ ওসমান হাদির মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি রওনা দিয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আসার জন্য। তার জানাজা সেখানে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন প্রয়াত জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার রাতে অনলাইনে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এর অনুমোদন দেওয়া হয়। দাফন ও জানাজার আগে সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এজন্য কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল 10:45টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। মতের ঊর্ধ্বে উঠে দেশকে ধারণ করা, জুলাইকে ধারণ করা, আধিপত্য বিরুদ্ধে ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এমন মানুষ বাংলাদেশে খুবই প্রয়োজন এই সময়। জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তার যে উচ্চ কণ্ঠ, তার যে কণ্ঠের আওয়াজ, এটা আমাদেরকে আন্দোলিত করেছে। আমরা অনতিবিলম্বে তার খুনিদের গ্রেপ্তার করা হোক এবং বিচার করা হোক, সেই দাবি জানাচ্ছি। আমরা সারা বাংলাদেশে ঘর ওসমান হাদি চাই, আর ভারত বিরোধী প্রচারণা যাতে সব জায়গা থেকে। আমরা আর ভারতের শোষণে থাকতে চাই না, আমরা একটা সুসংগঠিত বাংলাদেশ চাই। আপনারা সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির দাফনের বিষয়ে এবারে জানবো। সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত রয়েছেন সেখানে, যাচ্ছি তার কাছে। সীমান্ত, আপনি তো সেখানে আরও আগে থেকেই উপস্থিত রয়েছেন, ঠিক এই মুহূর্তে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি বিষয়ে জানাবেন। কবর খননের কাজ কি শুরু হয়েছে কিনা, সেখানে সাধারণ মানুষের সমাগম কেমন দেখতে পাচ্ছেন, তারা কি বলছেন? দোলা দুপুর 2টা নাগাদ মানিক মিয়া এভিনিউতে জানাজার পরে সেই ওসমান হাদির যে মরদেহ সেটি নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেখানে। তারপরে কিন্তু সেই মসজিদের পাশে, অর্থাৎ কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে সেই সমাধির পাশে তাকে সমাহিত করা হবে। অর্থাৎ তিনি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেই কবি কাজী নজরুল ইসলামের সমাধির শহীদের পাশে তিনি চিরনিদ্রায় শায়িত হবেন। আমি যদি আপনাকে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখাতে চাই, যে বেলা 12টার পর থেকে কিন্তু যে কবর খোঁড়ার যে আনুষ্ঠানিকতা আমরা দেখেছি, যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং প্রক্টর এসে সেটি সেই জায়গা চিহ্নিত করে দেওয়ার পরে কিন্তু কবর খোঁড়াখুড়ির কাজ শুরু হয়েছে। এবং ইতিমধ্যেই প্রায় অধিকাংশ কবরের খোঁড়াখুড়ির কাজ কিন্তু শেষ হয়েছে, এখনও সেই খোঁড়াখুড়ির কাজ চলছে। অর্থাৎ এই কাজী কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিসৌধ রয়েছে তার ঠিক দক্ষিণ পাশে, অর্থাৎ যে মসজিদ রয়েছে মসজিদের উত্তর পাশে কিন্তু সেই সমাধিসৌধ জন্য সেই কবর খোঁড়া হচ্ছে, সেখানেই তিনি চিরনিদ্রায় শায়িত হবেন। দোলা, আপনি জানেন যে এই ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র এবং জুলাই গণ অভ্যুত্থানের যে অগ্রগামী সৈনিক, সেই হাদি সমাজের যে অন্যায় এবং কি অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, ন্যায় বিচার বা ইনসাফবিধি একটি সমাজে রাষ্ট্র প্রতিষ্ঠা তিনি স্বপ্ন দেখিয়েছেন। সেই তার ছাত্র জীবন থেকে কিন্তু এই সব বিষয়ে তিনি সোচ্চার ছিলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। তিনি এর আগে আশঙ্কা করেছিলেন যে তার এই যে পথ চলার তার অনেক শত্রু ইতিমধ্যেই সৃষ্টি হয়েছিল, তার জীবনহানির আশঙ্কা তিনি করেছিলেন। সেই আশঙ্কা থেকে কিন্তু বারবার তিনি বলে আসছিলেন, কিন্তু সেই আশঙ্কা তার এক পর্যায়ে সত্যিতে পরিণত হলো। তিনি সেই আমাদের বাংলাদেশের এই যে আপামর জনতাকে ছেড়ে তিনি চলে গেলেন, চিরবিদায় নিয়েছেন। সেই তার যে শুভাকাঙ্ক্ষী এবং তার সহপাঠী থেকে শুরু করে বাংলাদেশের যে ইনসাফের রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চান, সেই মানুষগুলো কিন্তু সেই মৃত্যুর পথ থেকে কিন্তু আন্দোলন করে আসছিলেন, যার কারণে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু উত্তাল হয়ে ওঠে। এই মুহূর্তে যদি আমি সেই সমাধিসৌধের আশপাশের এলাকায় কথা বলি, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন মোতায়েন করা হয়েছে, তেমনি যে সে জনতা, অর্থাৎ ছাত্র জনতা, সাধারণ মানুষ বিভিন্ন এলাকা থেকে অনেকে এসেছেন তাকে দাফন কাজে অংশ নেওয়ার জন্য, পাশাপাশি জানাজা অংশ নেওয়ার জন্য। আমরা দেখেছি যে একেবারে পুরো এলাকায় এখন যে নিশ্চিন্দ্র নিরাপত্তা নেওয়া হয়েছে। র্যাব, বিজিবি, পুলিশ, আনসার সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই এই এলাকায় একেবারে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একেবারেই আমি যদি একটু দেখাতে চাই যে বিজিবি, পুলিশ, তারা একেবারে পুরো সমাধিস্থল, অর্থাৎ কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ রয়েছে, সেই সমাধিসৌধের আশপাশে কিন্তু একেবারে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি যে বিভিন্ন ছাত্র জনতাও তারা এখানে আসছেন বিভিন্ন এলাকাতে। আমরা সকাল থেকে আমরা এখানে লক্ষ্য করছিলাম বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে তারা আসছেন শুধুমাত্র সেই ওসমান হাদির জানাজা এবং পাশাপাশি তার যে সমাহিত করা হবে তার কবরে এক মুঠো মাটি দেওয়ার জন্য। তারা বলছেন
তারা সেই ওসমান হাদির সাথে অনেকেই পড়াশোনা করেছেন। সেই তার এলাকায় যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার অনেক সহপাঠীও তারা এসেছেন। তারা বলছিলেন ওসমান হাদি সে ছোটকাল থেকে, অর্থাৎ যে মাদ্রাসা প্রাইমারি স্কুল থেকেই তাদের সাথে পড়াশোনা করেছেন। সেই অবস্থা থেকেই তিনি সে অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন, ন্যায় এবং ইনসাফের সমাজ কায়েম করার জন্য তিনি সর্বোচ্চ সচেষ্ট ছিলেন। তার বক্তব্য, তার সেই বক্তব্যে অনেকে অনুপ্রাণিত হয়েছেন। পাশাপাশি তার যে বক্তব্য শুনে তো অনেকেই তাকে ভালোবেসেছেন। সেই ভালোবাসা কাছ থেকে কিন্তু সেই ওসমান হাদির জন্য অনেকে ছুটে এসেছেন গ্রাম থেকে। আমি যদি একজনের সাথে একটু কথা বলতে চাই, আপনি কোত্থেকে এসেছেন? সে ওসমান হাদির আজকে যে সমাহিত হবে। আমার নাম আসাদ পারভেজ, আমি ছাত্র দলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং গতকালকে যে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের যেই আহ্বায়ক কমিটি দিয়েছে, ইঞ্জিনিয়ার ইশাক ভাই আহ্বায়ক, জনাব তারেক রহমান সাহেব প্রথম সদস্য, আমি আহ্বায়ক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য। আমি মূলত লেখালেখির সাথে সম্পৃক্ত, জাতীয় পত্রিকাগুলোতে একটা উপসম্পাদকীয় কলাম লিখে থাকি এবং বই পুস্তক লেখার সাথে সম্পৃক্ত। সেই সুবাদে শরীফ ওসমান হাদির সাথে আমার দীর্ঘদিনের একটা সুসম্পর্ক রয়েছে। কালচারাল সেন্টারের সাথেও আমার একটা সম্পৃক্ততা রয়েছে। আমরা দীর্ঘদিন বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সহযোদ্ধা হিসেবে কাজ করেছি, কিন্তু এই কাজ করতে গিয়ে নেতৃত্বের যে প্রয়োজন ছিল, একটা কণ্ঠের যে প্রয়োজন ছিল, বিদ্রোহী জাগার যে প্রয়োজন ছিল, সে জায়গাটার নিঃসন্দেহে দায়িত্ব পালন করেছে শরীফ ওসমান হাদি। মেধাভিত্তিক কথাগুলোকে উপস্থাপন করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে মিডিয়ার সামনে দাঁড়ানো, এই দায়িত্বগুলো নিয়েছে শরীফ ওসমান হাদি। 5 আগস্টের আগে তার দায়িত্ব ছিল অনেকের সাথে মিলে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সেনানী সৈনিক হিসেবে কাজ করা। 5 তারিখের পরে সে সুনির্দিষ্ট 3টি বিষয়ে কাজ করেছে। একটি হলো জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, দায়িত্ব পালন করেছেন, তাদের অধিকার নিয়ে এনটিভি সরকারের সাথে কথা বলা, দাবি দাওয়া জানানো। এরপরে বিশেষ দুটি তার কাজ ছিল। একটি হলো ফ্যাসিস্ট বিদায়ী আওয়ামী লীগ সরকারের সাজা নিয়ে বিভিন্ন হত্যার মামলার রায় নিয়ে সরকারের কাছে তার দাবি দাওয়াগুলো উপস্থাপন করা। সবচেয়ে ইম্পর্টেন্ট সে বিষয়টা সে পালন করেছে, সেটি হলো সাম্রাজ্যবাদী ভারত রাষ্ট্র দীর্ঘদিন থেকে বাংলাদেশের স্বাধীনতার বিষয়ে, সার্বভৌমত্বের বিষয়ে, সাংস্কৃতিক আগ্রাসনের বিষয়ে যে হস্তক্ষেপগুলো করে যাচ্ছে এবং বাংলাদেশে 18 কোটি মানুষের স্বাভাবিক জীবনকে যে তারা হস্তক্ষেপ করতেছে বিভিন্ন বিষয়ের মাধ্যমে, সেই বিষয়ে কথা বলা ছিল তার একটা গুরু দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে গিয়ে 142 কোটি মানুষের গণতান্ত্রিক নামক একটি রাষ্ট্র যারা সাম্রাজ্যবাদী আচরণ পৃথিবীতে করে যাচ্ছে দীর্ঘদিন থেকে, শুধু আমাদের সাথে না, নেপাল, ভুটান এবং তার পার্শ্ববর্তী দেশগুলোর সাথে, সেই দেশের বিরুদ্ধে অনেকে কথা বলতে গিয়েও সাহস দেখায়নি। কারণ সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের বিভিন্ন এজেন্ট কাজ করে থাকে। আপনি বাংলাদেশের মাটিতে ইহুদিবাদের বিরুদ্ধে কথা বলতে পারবেন, খ্রিস্টানবাদের বিরুদ্ধে কথা বলতে পারবেন, কিন্তু বাংলাদেশে ভারতের সাম্রাজ্যবাদ নিয়ে কথা বলতে পারবেন না। কারণ ভারতীয় সরকার দীর্ঘদিন থেকে বাংলাদেশকে তাদের একটা অলিখিত সাম্রাজ্য মনে করে এবং বিগত যে সরকার ছিল তারাও ওই ধরনের আচরণে উদ্বুদ্ধ হয়েছিল। আপনারা জানেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি ফ্যাসিস্ট শাসনামলে অনেকটা ভারতীয় পররাষ্ট্রনীতির মতো করে চলছে, যার ফলশ্রুতিতে ওদের বিরুদ্ধে কথা বলা এটা ভারতীয় বর্তমান সরকারের জন্য একটা ভারতের রাষ্ট্রীয় শত্রুতে পরিণত হয়েছে শরীফ ওসমান হাদি। যার কারণে আমরা বিশ্বাস করি দেশি বিদেশি নানা চক্রান্তের বলির শিকার হয়েছে শরীফ ওসমান হাদি, আমাদের একজন বীর সেনানী। পরিশেষে এই সরকার তাকে সেই বীরের মর্যাদা দিচ্ছে, জাতীয় কবির পাশে তাকে সমাহিত করতেছে। এজন্য আমরা এই সরকারকে, এদেশের জনগণকে ধন্যবাদ জানাই। দোলা, শুনছিলেন যে এই শরীফ ওসমান হাদিকে মানুষ কিভাবে ভালোবাসেন, অর্থাৎ তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে অবস্থা নিয়েছিলেন, যার কারণে কিন্তু বাংলাদেশের আপামর জনতা, একেবারে সর্বশ্রেণী পেশার মানুষ তাকে ভালোবেসেছে। তার টিভিতে, টক শোতে, বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া তার বক্তব্য শুনেছেন, সেই বক্তব্যের কারণে কিন্তু তাকে অনেকে ভালোবেসেছেন। এই ভালোবাসার জায়গা থেকে মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন। এই কিছুক্ষণ পরে হয়তো 2টার পরেই তার মরদেহ নিয়ে আসা হবে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে। সেই অপেক্ষায় এখানেও বিভিন্ন জেলা থেকে আগত মানুষ তারা উপস্থিত হয়েছেন। সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। দোলা, আরও সামনের যে সংবাদগুলো রয়েছে সেখানে নতুন নতুন তথ্য পেলে আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। সীমান্ত, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী হিদায়তুল্লাহ সীমান্ত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
দিনটি উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নিউ ইয়র্কের সংবাদ সম্মেলনে তার মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, দ্রুত এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের তাগিদ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানান গুতেরেস। তিনি বলেন, আসন্ন নির্বাচনের উপযোগী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সমস্ত পক্ষকে হিংসা থেকে বিরত থাকতে হবে। এদিকে হাদির মৃত্যুতে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও বাংলাদেশের চলমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক বলেন, যুব নেতা ওসমান হাদির হত্যাকাণ্ড একটি ভয়াবহ ঘটনা। এ সময় প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলাকে মত প্রকাশের স্বাধীনতার উপর ভয়ঙ্কর আঘাত হিসেবে উল্লেখ করেন তিনি। নিউ ইয়র্কের সংবাদ সম্মেলনে তার মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার করার তাগিদ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা শুরু কিছুক্ষণের মধ্যেই। এরই মধ্যে তার মরদেহ নিয়ে আসা হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। জানাজায় অংশ নিতে লোকারণ্য, সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউ সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোক আসতে শুরু করেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, নানা শ্রেণী পেশার মানুষ এই জানাজায় অংশ নিচ্ছেন। আর উপস্থিত রয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। জানাজাকে কেন্দ্র করে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। পুরো এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। এ বিষয়ে আমরা আরও জানবো। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী জহিরুল মহসান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মহসান, 2টা তো বাজে, সেক্ষেত্রে নির্ধারিত সময় ছিল জানাজার বেলা 2টা, কখন নাগাদ জানাজা শুরু হচ্ছে বিস্তারিত জানাবেন আমাদেরকে। দোলা, এখনও আসলে জানাজা শুরু হয়নি, তবে আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি যে জনসমুদ্রে পরিণত হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা আরও প্রায় 1.5 ঘন্টা আগেই আসলে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এরপরে যারা সাধারণ মানুষ আসছেন এবং ছাত্র জনতা আসছেন, তারা কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউতে আসলে অবস্থান করছেন। মানিক মিয়ার অ্যাভিনিউর 2 পাশেই কিন্তু আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং এখনও কিন্তু আমরা দেখছি যে জনস্রোত কিন্তু এখনও থামেনি। বিভিন্ন অঞ্চল, বিভিন্ন রোড থেকে কিন্তু এখনও জনতা এখানে আসছে এবং ছাত্র জনতা এবং সাধারণ মানুষ দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু আসলে ওসমান হাদির জানাজায় অংশ নিতে মানুষ আসছেন। আসলে এই দৃশ্য না যে চোখে দেখেনি, আসলে তার জন্য আসলে বলবো যে আসলে এটা মানে বোঝানো সম্ভব নয়। এত মানুষের এবং এখানে যারা আসছেন, যারা বলছেন যে স্মরণকালে এত মানুষ নিয়ে কোনো জানাজা হয়েছে এবং কি কারো মনে নেই। এবং আমরা যতটুকু দেখেছি যে সকাল 10টা থেকে কিন্তু এখানে যারা রয়েছেন জানাজায় অংশ নিতে তারা আসা শুরু করেন এবং জানাজায় অংশ নিতে নানা বয়সের, আসলে কোনো বয়সের আমরা দেখেছি যে একদম স্কুল পড়ুয়া ছাত্র থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সব বয়সের মানুষকে কিন্তু আমরা দেখেছি আজকে ওসমান হাদির জানাজায় অংশ নিতে এখানে এসেছেন। এখনও কিন্তু জনসমুদ্র চলছে, এখনও মানুষ আসছে বিভিন্ন অঞ্চল থেকে এবং সংসদ ভবন এলাকা লোকারণ্য জনসমুদ্রে পরিণত হয়েছে। কিছুক্ষণ আগে এখানে যারা ছিলেন তারা বিচ্ছিন্নভাবে এবং কেউ দলবদ্ধভাবে এবং আসলে এখানে এসেছেন। অনেকে এখানে জোহরের নামাজ আদায় করেছেন। জোহরের নামাজ আদায় করার পরে আসলে জানাজা হওয়ার কথা ছিল, কিন্তু দুপুর 2টা পার হলেও এখনও জানাজা আসলে শুরু হয়নি। আমরা এখন রয়েছে আসলে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম পাশে। এখান থেকে আমরা দেখছি যে এখনও মানিক মিয়ার যে সড়ক রয়েছে সেখানে কিন্তু মানুষ প্রবেশ
শুরু করেছে। এখান থেকে আসলে প্রবেশ করছে এখান থেকে, এবং টিএনটি মাঠের যেই মোড় রয়েছে বা খামারবাড়ির মোড় রয়েছে সেখান থেকেও কিন্তু মানিক মিয়া এভিনিউতে ওসমান হাদির জানাজায় অংশ নেওয়ার জন্য জনসমুদ্র চলছে এবং আসছে। এত মানুষের আসলে এই যে সমাগম, এই সমাগমকে কেন্দ্র করে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র্যাব, আনসার, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যত সদস্যরা রয়েছেন তারা এই আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত রয়েছেন। আমরা দেখছি যে পুরো এলাকায় কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে, এবং এখানে যারা প্রবেশ করছেন তারা একটাই কথা বলছেন যে ওসমান হাদিকে যারা হত্যা করেছে বা ওসমান হাদির হত্যাকারীকে দ্রুত আইনের আওতায় আনতে হবে, তার বিচার করতে হবে। এবং সবার মুখে নানা ধরনের স্লোগান শোনা যাচ্ছে। কেউ বলছে এক হাদি মারা গিয়েছে, কিন্তু আরও হাজার হাজার হাদি আসলে ঘরে জন্ম নিবে, তৈরি হবে বলেও কিন্তু অনেকে বলছেন। অনেকে আবার বলছেন যে ওসমান হাদির যেই স্বপ্ন দেখেছিলেন, যেই আধিপত্যবাদ বিরোধী তার যেই ধারণা এবং তার যে উক্তি, তার যে বক্তব্য ছিল, সেই বক্তব্য উক্তি ধারণ করেও কিন্তু আসলে অনেকে সামনে এগিয়ে যেতে চাচ্ছেন। এবং অনেকেই বলছেন যে হাদিকে কখনোই নিজ চোখে দেখেননি, কিন্তু তার কথা শুনে, ভিডিওতে তার বক্তব্য শুনে এবং তার যে চিন্তা ধারণা এবং ইনসাফের পথে যে তার পথ চলা, সেই পথ চলায় অনুপ্রাণিত হয়ে এবং তাকে তার কথা শুনেই ভালোবেসেই কিন্তু অনেকে আজকের এই জানাজায় অংশ নিয়েছে। সকাল 10টার পর থেকেই কিন্তু মানিক মিয়া এভিনিউতে আমরা দেখেছি যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসাধারণ এখানে প্রবেশ করতে শুরু করে। এই জনসাধারণের এই স্রোতের আসলে এখনও শেষ হচ্ছে না, আসছেই। আমরা দেখেছি সকাল 10টায় যখন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, হুড়মুড়িয়ে কিন্তু হাজার হাজার মানুষ ভেতরে প্রবেশ করে, এবং তারা কে আগে আসলে হাদির যেখানে মরদেহ রাখা হবে সে কাছাকাছি দাঁড়াতে পারে, সেই প্রতিযোগিতা আসছিল ভালোবাসা থেকেই। এবং হাদিকে শেষবার যদি একটু দেখা যায়, সবাই কিন্তু এই প্রত্যাশাই করছিল যে আসলে শেষবার যদি হাদির একটু দেখা যায় তাহলে তারা আসলে তৃপ্ত হতেন। কিন্তু আমরা এত জনসমুদ্রের মধ্যে হাদির মরদেহ দেখার সুযোগ সবাই পাবেন কিনা সেটা হয়তো বা অনিশ্চিত। সবাই বলছেন যে হাদির একজন শহীদের জানাজায় যারা আসছেন বলছেন যে একজন শহীদের জানাজায় অংশ নিতে পারা এটা অনেক গর্বের বিষয়, এবং এই জানাজায় অংশ নেওয়া তাদের জন্য অনেক বড় একটা পাওয়া হয়ে থাকবে বলে কিন্তু এখানে যারা আসছেন তারা বলছেন। এই জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়ার 2 সড়ক এবং এর আশেপাশে এলাকায় সড়ক চলাচলের বন্ধ রয়ে মানিক মিয়ার 2 সড়ক চলাচল বন্ধ রয়েছে, এবং 2 পাশে কিন্তু সড়ক যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আবার আমরা দেখছি যে জায়গা না পেয়েও কিন্তু আসলে অনেকে মানিক মিয়া ছাড়িয়ে গিয়েছে আসলে হাদির জানাজার যেই স্থান মানিক মিয়া এভিনিউ এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে পাশ এবং মানিক মিয়ার সড়ক বেয়ে এটা আসলে ছড়িয়ে যাচ্ছে চারপাশে। আমরা দেখেছি যে খামার বাড়ি থেকে শুরু করে এর পাশেও কিন্তু আসলে সড়কে মানুষ দাঁড়িয়ে পড়েছে এবং তারা এখানেই জানাজায় অংশ নেওয়ার জন্য এখানে রয়েছেন। এখন আসলে অনেকে জোহরের নামাজ আদায় করছে, কিছুক্ষণ পর হয়তো বা জানাজা নামাজ অনুষ্ঠিত হতে পারে এবং সেই প্রস্তুতি এখনও রয়েছে। এখানে যারা আসছেন তারা অনেকে বলছেন যে ঢাকার বাইরে থেকে এসেছেন এবং গতকাল রাতেও অনেকে আসলে রওনা হয়েছেন, সকালে এসে পৌঁছেছেন। সকাল থেকে এখানে ওসমান হাদির মরদেহ আসার অপেক্ষায় ছিলেন সবাই, আর এই মরদেহ দেখার অপেক্ষায় এখনও রয়েছেন। জানাজায় কখন অনুষ্ঠিত হবে সে অপেক্ষায় এখনও রয়েছেন। এখনও মানুষ কিন্তু আসছে, এখনও দল বেঁধে, কেউ একা একা, কেউ আবার সারিবদ্ধ হয়ে, কেউ আবার প্রিয়জনকে নিয়েও কিন্তু অনেকে দেখেছি তারা এখানে এসেছেন। তারা বেশিরভাগ যারা এখানে এসেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখানে এসেছেন এবং অনেক আমরা দেখেছি যে অনেক নেতাকর্মী এসেছেন, অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু এসে পৌঁছেছেন। তারা জানাজা অংশ নেওয়ার জন্য এখানে অবস্থান করছেন। জানাজা শেষে আসলে মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা। দোলা, এই মুহূর্তে ধর্ম উপদেষ্টা কথা বলছেন, আমরা বিটিভির সৌজন্যে সেখানে চলে যাচ্ছি। তার পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে আপনি তৌফিক দান করুন। সারা বাংলাদেশ আজ কাঁদছে। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায়
বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব মসজিদে আমাদের ভাই জনাব শরীফ ওসমান হাদির জন্য দোয়া, খতনা কোরআন, জিকির আজকার সম্পন্ন হয়েছে। আমি তার জীবন বৃত্তান্ত পাঠ করছি। 1993 সালের 30 জুন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার জন্ম নেওয়া কবি শরীফ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছেন। তার ক্ষুরদার যুক্তি, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, দৃঢ়তা দিয়ে তিনি দেশকে ভালোবেসেছেন। জান দেব কিন্তু জুলাই দেব না, এই স্লোগান বুকে ধারণ করা হাদি ছিলেন গুম, খুন ও বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই পরবর্তী সবচাইতে তীব্র কণ্ঠস্বর। নতুন বাংলাদেশের সাংস্কৃতিক ন্যারেটিভ নির্মাণে শরিক হওয়ার জন্য প্রতিষ্ঠা করেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার। বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী খুনিরা 12 ডিসেম্বর দুপুরে জুমার নামাজের পরপরই তাকে গুলি করে 18 ডিসেম্বর 2025 রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শাহাদত বরণ করেন বীর ওসমান হাদি। ওরা ওসমান হাদিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আর ওসমান হাদি হয়ে উঠলেন আমাদের সবচেয়ে বড় প্রতীক স্বাধীনতা এবং সার্বভৌমত্বের। আল্লাহ তাআলা ওনার মাগফিরাত করুন এবং বেহেশতের অসংখ্য নাজনে আমদ দিয়ে আল্লাহ তাকে সম্মানিত করুন, আমিন। এখন পক্ষ থেকে বক্তব্য রাখবেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। আসসালামু আলাইকুম। আমরা কি এখানে কান্নার জন্য এসেছি? আমরা এখানে কিসের জন্য এসেছি? আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমরা এই জানাজায় দাঁড়িয়েছি। প্রিয় ভাইয়েরা, আজকে কবি নজরুলের যে বিদ্রোহী দুটো লাইন, যাকে ওসমান হাদি তার আদর্শ মনে করত, আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায় উঠে আজি একা, চির উন্নত শির। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন শরীফ ওসমান হাদিকে এক সপ্তাহ 168 ঘন্টা আগে গুলি করা হয়েছে। এখন পর্যন্ত কি তার খুনিকে গ্রেফতার করা হয়েছে? সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কি খুনিকে গ্রেফতারের ব্যাপারে আপনাদেরকে আশ্বস্ত করা হয়েছে? তারা কি এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে যে খুনি কোন জায়গায় রয়েছে? আমরা স্পষ্ট মনে করছি যে এখানে খুনি একজন নয়, এখানে পুরো একটা খুনি চক্র কাজ করেছে। আমরা ইনকিলাব মঞ্চ এবং তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খোদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা ইনকিলাব মঞ্চ কোনোভাবে এই শরীফ ওসমান হাদির রক্তকে বৃথা যেতে দেব না। আমরা ঘোষণা করতে চাই, শরীফ ওসমান হাদির রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ ইনসাফ কায়েম হবে। আপনাদেরকে তিনি বারংবার বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফের লড়াইয়ের জন্য আমাদেরকে যদি জীবনও দিয়ে দিতে হয় আমরা জীবন দিয়ে দেব, তবু ইনসাফের লড়াই ছাড়ব না। সুতরাং প্রিয় বন্ধুগণ, আমাদেরকে ইনসাফের লড়াই লড়তেই হবে। আপনারা রাজি আছেন কিনা? এবং সেই সাথে আমরা আরো বলতে চাই,
সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, শরীফ ওসমান হাদির পরিবারকে জানানো হয়, রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদেরকে যদি কোনো সুবিধা দরকার হয় আপনারা আমাদেরকে বলবেন। আমরা শরীফ ওসমান হাদির পরিবার থেকে রাষ্ট্রকে জানাতে চাই, যদি এই রাষ্ট্রকে রক্ষা করতে শরীফ ওসমান হাদির পরিবারের 5 সদস্য তার ভাই এবং বোনদের যদি রক্ত লাগে তারা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তবুও এই খুনিদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা আপনাদেরকে আরেকটা ঘোষণা দিয়ে আজকের বক্তব্য শেষ করতে চাই। ওসমান হাদির নিরাপত্তার জন্যই কোন জায়গা থেকে তার লাশ নিয়ে যাওয়া হবে আমরা জানি না। ওসমান হাদি ভাই কি মৃত? তিনি আমাদের লক্ষ কোটি তরুণের মধ্যে জীবিত রয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, কোনো ধরনের সহিংসতা ছাড়া আমরা যেহেতু ওসমান হাদির লাশকে আমরা জাতীয় কবি কাজী নজরুলের পাশে দাফন করার ব্যবস্থা করতেছি, আপনারা সবাই এই প্রোগ্রাম শেষে জনতা মিছিল নিয়ে শাহবাগে চলে যাবেন। আমরা ওখানে গিয়ে আপনাদের সাথে দাফনের পরে কথা বলবো। হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, বাংলাদেশের ইনসাফ কায়েম হবে, নয়তো আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছি। এবং ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো প্রোপাগান্ডায় আপনারা কোনো ধরনের সহিংসতার পথ বেছে নেবেন না। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো কখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনাদের সকলকে, এই লক্ষ লক্ষ মানুষকে, আজকে শরীফ ওসমান হাদির জন্য যারা এসেছেন, শহীদ শরীফ ওসমান হাদি, তাকে আমরা সবাই দোয়া করব এবং তার যেই লড়াইয়ের পথ, তার যেই সাংস্কৃতিক আন্দোলন, তার যেই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, আমরা সকলে সেটাকে একসাথে প্রতিহত করব। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, আমরা সবাই হাদি হব। নারায়ে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম। লক্ষ লক্ষ লোক আজকে এখানে হাজির হয়েছে, পথে ঢেউয়ের মতো লোক আসছে। সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ আজকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। তারা তাকিয়ে আছে হাদির কথা শোনার জন্য। আজকে বিদেশে যারা আছে বাংলাদেশি, এই মুহূর্তে তারাও হাদির কথা জানতে চায়। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে।
এটা কেউ সরাতে পারবে না। আমরা আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি, সবাই মিলে যে যেখানে আছি। আমরা তোমার যে মানব প্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে উঠা বসা, তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সবাই প্রশংসা করছে। সেটা আমরা মনে প্রাণে গ্রহণ করছি, যে এটা যেন আমাদের মনে সব সময় জাগ্রত থাকে, আমরা সেটা অনুসরণ করতে পারি। তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না, এবং এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাঁচতে থাকবে। সেই মন্ত্র বাংলাদেশের বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে। তোমার মন্ত্র ছিল চলো বলো বীর চির উন্নত মমশির। এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে চল বলো বীর চির উন্নত মমশির, আমাদের শির কখনো নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করব না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমরা সেটা পূরণ করে যাব। প্রিয় হাদি, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে, এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদেরকে। সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি, যে কিভাবে প্রচারণা কার্য চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয়, সবকিছু তুমি শিক্ষা দিয়ে গেছো। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম, আমরা এই শিক্ষা চালু করতে চাই। আমরা সবাই আমাদের জীবনে আমাদের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসতে চাই, যাতে হাদি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে। হাদি, তুমি হারিয়ে যাবে না, তুমি কোনোদিন কেউ তোমাকে ভুলতে পারবে না। তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে, আমাদেরকে তোমার মন্ত্র পুনঃ মনে করিয়ে দেবে, আমরা তোমাকে মনে করিয়ে দেব চলো বীর অন্যতম মমশির। আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাব। তোমাকে আমাদের সবার পক্ষ থেকে তোমার সঙ্গে ওয়াদা করলাম, আজকে তোমাকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম। আমরা সব সময় তোমার কথা স্মরণ রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকব। ধন্যবাদ সবাইকে। উপস্থিত মুসল্লিবৃন্দ, এখন শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসা বরিশাল, বক্তব্য রাখবেন এবং নামাজে জানাজায় ইমামতি করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم। সম্মানিত হাজিরিন, আজকের এই লক্ষ লক্ষ তৌহিদি জনতা, আপনারা হাজির হয়েছেন
আমার কলিজার টুকরো ছোট ভাই শহীদ শরীফ ওসমান হাদির জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন শহীদ ওসমান হাদি তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বাংলাদেশের 18-20 কোটি মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলেন কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। আজকের বড় পরিতাপের বিষয়, আমার বলার মতো কোনো অবস্থা নেই। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র 8 মাস বয়স। ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন, ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন, যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে। আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন, যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে। আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস, বিপ্লবী এবং সাহসী। সম্মানিত ভাইয়েরা, আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে। আমার ভাই বোন তোরা পাগল হয়ে যাচ্ছে। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। আজকের আপনাদের কাছে আমার কোনো দাবি নেই, শুধু একটি দাবি। 7 থেকে 8 দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি বর্ডার পাস হয়ে যায়, 5 থেকে 7 ঘন্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে, ওর শহীদি তামান্না ছিল। আপনারা ওর বক্তব্য শুনেছেন, আপনারা শহীদ ওসমান হাদির টক শো শুনেছেন। ও সব সময় শহীদি তামান্না করত। হয়তো আল্লাহ তাআলা ওর শহীদি সেই মত নসিব করে দিয়েছেন। কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কোনদিন আমি ছাড়ব না। আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি। ভাইরা আমার, 7-8 দিন হলো, এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না। এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমরা ওসমান হাদির জন্য দোয়া করি, আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি। ওর সন্তান মাত্র 8 মাস বয়স। গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে, সবাই বাবাকে দেখাবে ওসমান হাদিকে। আমি বললাম কি লাভ হবে, ও তো কোনোদিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না। ওর ছেলে আর কোনোদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল। ভাইরা আমার, ওসমান হাদি আর ফিরে আসবে না। ওসমান, তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা, তাওহীদি জনতা তোমার জন্য পাগল। ওসমান, তুমি মরো নাই, তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছো। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আয় আল্লাহ তাআলা, আমরা যারা বেঁচে আছি ঈমানের সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তৌহিদের দ্বীপ বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের নসিব করুন। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। আমার মেজো ভাই ওমর ফারুক সাথে ছিল, ওর জন্য আপনারা দোয়া করবেন। আমার ছোট বোন মাসুমা অ্যাবনর্মাল হয়ে গেছে, তাকে চিকিৎসা করাচ্ছি, ডাক্তাররা বলছে অনেক বেশি সমস্যা।
আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন। আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। শরীফ ওসমান হাদি তুমি বেঁচে থাকো, আমরা ওর জন্য দোয়া করি। আল্লাহ তাআলা শরীফ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজার নামাজ শুরু হইতেছে। 4 তাকবীরের ফরজে কিফায়াত জানাজার নামাজ আমরা আদায় করব। শুনুন, জানাজার নামাজ শুরু হইতেছে। 4 তাকবীরের সাথে ফরজে কিফায়া জানাজার নামাজ কিবলামুখী হয়ে ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। এভাবে আমরা নিয়াত করে নেব। যারা আরবিতে নিয়াত পারি তারা আরবিতে করব, যারা আরবিতে পারবো না তারা বাংলায় এভাবে বলে নেব। 4 তাকবীরের প্রথম তাকবীরের পরে আমরা সানা পড়ব। নামাজের মধ্যে যে সানা পড়ি এভাবেই সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। দ্বিতীয় তাকবীরের পরে আমরা দুরূদ শরীফ পড়ব। তৃতীয় তাকবীরের পরে একটি দোয়া আছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়াটি আমরা পড়ব। চতুর্থ তাকবীরের পরে আমরা সালাম ফিরায়ে আমরা নামাজ শেষ করব। জানাজার নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। الله أكبر. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد وعلى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان برحمتك يا ارحم الراحمين. الله اكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله. পুরো এলাকা জনসমুদ্র পূর্ণ একটি জানাজা অনুষ্ঠিত হলো এবং এই জানাজা ইতিহাসের অংশ হয়ে থাকবেন বলে এখানে যারা জানাজায় অংশ নিয়েছেন তারা বলেছেন। জানাজার শেষে এখন মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে সে তার পাশে তাকে সমাহিত করা হবে। দোলা, আমাদের সাথে এতক্ষণ সরাসরি যুক্ত ছিল সহকর্মী জহিরুল মোহসেন। আমরা এতক্ষণ ছিলাম শরীফ ওসমান হাদির নামাজে জানাজায় ইমামতি করেন তার বড় ভাই। সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্যরা এবং ওসমান হাদির দীর্ঘদিনের সতীর্থ সহযোদ্ধা যারা ছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বিশিষ্টজন সেখানে উপস্থিত ছিলেন আমরা দেখতে পেয়েছি সেখানে। এবং এরপর ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। সেখানে বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে চিরশায়িত করা হবে। নিশ্চয়ই সেই বিষয়ে আমরা বিস্তারিত খবর আপনাদেরকে জানাবো আমাদের পরবর্তী বুলেটিনে। শেষ করছি এখনকার সংবাদ। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এবং নিশ্চয়ই সাথে থাকবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে।